Hi everyone, welcome to Unacademy WBPSC. তোমরা প্রত্যেকে আমাদের সাথে কানেক্টেড থাকো, রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। আমাদের আপকামিং ডিফারেন্ট ভিডিওস আপলোড করা হচ্ছে। প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে তোমরা নিজেদের প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাও। তোমরা যদি মনে করো তোমরা আমাদের সাথে প্লাসে যুক্ত হতে চাও, তাহলে তোমরা চাইলে আমাদের সাথে প্লাসে যুক্ত হতে পারো, কারণ খুব তাড়াতাড়ি আমাদের প্রাইস হাইক হবে। 24 মাস এবং 12 মাসের সাবস্ক্রিপশনের যে প্ল্যান, সেই সাবস্ক্রিপশন প্ল্যানের প্রাইস এখানে চেঞ্জ হতে চলেছে এবং এই প্রাইস চেঞ্জ হওয়ার আগে যদি মনে হয় সাবস্ক্রিপশন জরুরি, তাহলে তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। তোমরা 10% ডিসকাউন্ট পেতে পারো অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করলে। আপকামিং ডিফারেন্ট ব্যাচ কোর্সেস এবং টেস্ট সিরিজ আসছে, যেমন আমাদের এই যে ব্যাচ 30 ব্যাচ নাম্বার ফাউন্ডেশন কোর্স প্রিলিমস এবং মেন্সকে টার্গেট করে আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এখানে প্রত্যেকটি আলাদা আলাদা সাবজেক্টের জন্য আলাদা আলাদা এডুকেটররা তোমাদেরকে পড়াচ্ছেন। এই কোর্সটি স্টার্ট অলরেডি হয়ে গিয়েছে। তোমাদের যদি মনে হয় তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো, কারণ এখানে তোমাদেরকে প্রত্যেকটি সাবজেক্টকে প্রিলিমিনারি এবং মেন্স লেভেলে ফাউন্ডেশনকে তার স্ট্রং করানো হবে, এবং এখানে আমি তোমাদের হিস্ট্রি সেশনটিকে কমপ্লিট করাবো। এখানে ডেসক্রিপটিভ একটি ইংলিশ বেঙ্গলির ব্যাচ আসছে WBCS মেন্সকে টার্গেট করে, WBCS মেন্স 2021কে টার্গেট করে তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। এখানে ফার্স্ট ট্র্যাক একটি ব্যাচ আসছে জেনারেল স্টাডিজের WBCS প্রিলিমস 2022কে টার্গেট করে, এবং এই যে ব্যাচ এটি একটি প্রিলিমসের ফোকাস একটি ব্যাচ। 2022-এর যারা প্রিলিমিনারিকে টার্গেট রেখেছে তাদের জন্য এটি একটি ব্যাচ। WBPSCর ফ্রি ডিফারেন্ট টেস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ তার টাইম। এই আলাদা আলাদা টাইম ফ্রেমে তোমাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে। তোমরা চাইলে সেই সেশনসগুলোতে পার্টিসিপেট করে অ্যানালিসিসেও পার্টিসিপেট করতে পারো, নিজেদের কোথায় ঠিক এবং কোথায় ভুল সেটা বুঝতে পারবে। মক টেস্ট এখানে প্লাস যারা অলরেডি লার্নার রয়েছে তাদের জন্য এখানে মক টেস্টের এখানে আমরা দেখতে পাচ্ছি শিডিউল রয়েছে। এই মক টেস্টেও তোমরা পার্টিসিপেট করতে পারো তোমাদের বেটার পারফরমেন্সের জন্য, কারণ শুধুমাত্র পড়লেই হবে না, রিভিশনটাও এখানে প্রয়োজনীয়। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। ডিফারেন্ট স্পেশাল ক্লাসের মাধ্যমে তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। ইন্টারঅ্যাক্টিভ সেশন, লার্নারদেরকে পোল প্রোভাইড করা হয়, কখনো কোনো ক্লাস তোমাদের মিস হবে না। লেকচার নোটস তোমরা ডাউনলোড করে নিতে পারবে আফটার দ্য ক্লাস, এবং এনি টাইম এনিওয়্যার শুধুমাত্র একটা ডিভাইস থাকলেই কিন্তু তোমরা আমাদের সাথে পড়াশোনায় যুক্ত থাকতে পারো। তাই যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, এখানে 1 মান্থের সাবস্ক্রিপশন প্ল্যান এখানে তোমরা দেখতে পাচ্ছ 1900 টাকা পার মান্থ অনেক বেশি হয়ে যায়। সেক্ষেত্রে 12 মাসের সাবস্ক্রিপশন প্ল্যানই মাত্র 871 এবং 24 মাসের 633, এবং এই 871 এবং 633-এর রেসপেক্টেও আরও তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করলে। তাই যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, যদি মনে হয় লার্নিং প্রসেসকে তোমরা এগিয়ে নিয়ে যাবে, এবং হিস্ট্রি সেশনটি আমি তোমাদেরকে কভার করিয়ে থাকি, 70 to 80% টার্গেট নিয়ে আমরা হিস্ট্রিকে গল্পের ছলে পড়বো এবং বুঝে বুঝে পড়বো এবং সাবজেক্টের ইন্টারেস্টটাকে সাস্টেইন করাবো, তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকো এবং এই প্রত্যেকটি সেশনের মাধ্যমে নিজেদের প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাও। আমাদের কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোটসের মাধ্যমে এবং ডাউট ক্লিয়ারিং সেশনস তোমরা পেয়ে যাচ্ছ টপ এডুকেটার্সদের দ্বারা। নিজেদের প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাও নিজেদের পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির সাথে। আজকের আলোচনা শুরু করা যাক, এবং আজকের যে MCQ সিরিজটি আছে সেক্ষেত্রে আমাদের প্রিভিয়াস যে পার্টগুলি দেখোনি যারা, অবশ্যই কিন্তু সেটি দেখবে। আজকে আমাদের ম্যারাথনের লাস্ট পার্ট, এবং এই লাস্ট পার্টের লাস্ট 20 কোশ্চেন নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। আজকের প্রথম প্রশ্ন, which of the following was a leader of the Hindustan Socialist Republican Army founded in 1928? তো কোশ্চেনটিকে যদি আমরা দেখি, সোশ্যালিস্ট কথাটি এখানে রয়েছে, তো সোশ্যালিস্ট কথাটির সাথে এই HSR এর ফাউন্ডেশনকে নিয়ে কথা বলা হচ্ছে। তো HSR এর যখন 1928-এ ফাউন্ডেশন হয়েছিল, জানতে চাওয়া হচ্ছে তার লিডার কে ছিলেন।
তো এখানে অনেকেই প্রবলেম ফেস করতে পারে ভগৎ সিং এর নামের সাথে এবং চন্দ্রশেখর আজাদের সাথে, বাদবাকিদেরকে কিন্তু এখানে আমরা কানেক্টই করতে পারি না, মানে বাদবাকিদের এখানে কানেকশনই আসে না। সো এখানে যেহেতু ফাউন্ডেশনকে নিয়ে কথা বলছে না, তাহলে আমার কিন্তু অবভিয়াস উত্তর চন্দ্রশেখর আজাদ হয়ে যায়, এখানে ভগৎ সিং কিন্তু আমাদের উত্তর হয় না। তাহলে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মির এই যে 1928 ফাউন্ডেশন, চন্দ্রশেখর আজাদ এখানে ফাউন্ডেশন এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখো বেশ কয়েকটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে যদি কথা বলা যায় তাহলে বোঝা যাবে যে দ্য রিভলিউশনারি অ্যাক্টিভিটি ইন দিস রিজন ওয়াজ ডমিনেটেড বাই দি HRA অ্যাসোসিয়েশন বা আর্মি, বিভিন্ন সময় আলাদা আলাদা ভাবে আমাদের ধরা হয়, মানে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন বা আর্মি অথবা HRA, ল্যাটার একে রিনেম করা হয়েছে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন অথবা HSR এর নাম দিয়ে। এবারে সোশ্যালিস্ট শব্দটা জুড়ে ছিল HR এর সাথে ভগৎ সিং এর রেকমেন্ডেশনই। এবার এই সোশ্যালিস্ট শব্দটা জুড়ে ছিল কেন? সোশ্যালিস্ট শব্দটা জুড়ে ছিল তার একটিমাত্র উদ্দেশ্য হচ্ছিল যে এই সোশ্যালিস্ট শব্দটা যদি না জোড়ানো হতো তখনকার টাইমে এই রিভলিউশনারি অ্যাক্টিভিটিকে টেরোরিজমের দরজা দিয়ে দিয়েছিল ব্রিটিশরা। তাই যারা এখানে গান্ধী পন্থায় বিশ্বাসী বা মডারেট বা বলা যেতে পারে নন ভায়োলেন্স নেচারে বিশ্বাসী, তারা এই HRA গ্রুপকে হিংস্র মনে করত এবং ন্যাশনালিজম এই HRA দের হাত ধরে প্রমোট করা যায় বা আমরা স্বাধীনতা যে পেতে পারি সেটাকেও একটা কোশ্চেন মার্কের আওতায় ফেলে দেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন বা HSRA এখানে সোশ্যালিস্ট শব্দটা জোড়ার পিছনে কারণটাই এটা ছিল। এবার এই HRA was founded in October 1924 in Kanpur by Ram Prasad Bismil, Yogesh Chandra Chatterjee এবং Sachin Sannal with an aim what to organize an armed revolution to overthrow the colonial government and established in its place the Federal Republic of United States of ইন্ডিয়া, যার বেসিক প্রিন্সিপাল থাকবে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। তো এই যে প্রত্যেকটা লাইনের মধ্যে কিন্তু আমাদের প্রশ্ন তৈরি হতে পারে। কি ব্যাপার? HRA যখন ফাউন্ডেশন হয়েছে অক্টোবর 1924-এ, কোথায় ফাউন্ডেশন হয়েছে? কানপুরে, রামপ্রসাদ বিসমিলের দ্বারা, এবং সাথে ছিলেন যোগেশ চন্দ্র চ্যাটার্জি এবং সচিন্দ্র সান্যাল। তাদের উদ্দেশ্য ছিল একটি আর্ম রেভলিউশন গড়ে তোলা কলোনিয়াল গভর্নমেন্টের বিপক্ষে, ফেডারেল রিপাবলিক এখানে ইউনাইটেড স্টেটস অফ ইন্ডিয়া গড়ে তোলা, যেখানে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি বেসিক প্রিন্সিপাল হবে, তার মানে সকলের ভোটাধিকার থাকবে, এরকমই একটি প্ল্যান এখানে আমরা দেখতে পাচ্ছি। আন্ডার দ্য লিডারশিপ অফ চন্দ্রশেখর আজাদ দ্য নেম HRA দিস ইজ চেঞ্জড বাই দি এই HSRA, চন্দ্রশেখর আজাদের আন্ডারে এই নামটার পরিবর্তন হয় এবং এই সময় ভগৎ সিং, সুখদেব, ভগবতী চরণ বহরা পাঞ্জাব থেকে, বিজয় কুমার সিনহা, শিব বর্মা, জয়দেব কাপুর ইউনাইটেড প্রভিন্স থেকে এখানে যুক্ত হন এবং ইট ওয়াজ এস্টাবলিশড ইন 1928, কোথায়? ফিরোজ শাহ কোটলা ইন নিউ দিল্লি। তাহলে আমার HSR এর ফাউন্ডেশন আমি দেখতে পাচ্ছি 1928-এ ফিরোজ শাহ কোটলা নিউ দিল্লিতে, এবং 1924-এ HRA কানপুর রামপ্রসাদ বিসমিল। দুইটা নাম আমাদের কিন্তু এখানে মাথায় রাখাটা দরকার, নাহলে ভুল হয়ে যেতে পারে কোশ্চেনের উত্তর। নেক্সট হচ্ছে নেম দ্য কমিশন দ্যাট কেম টু ইন্ডিয়া ইন 1928 টু রিফর্ম ইন্ডিয়ার কনস্টিটিউশনাল সিস্টেম। তো ইন্ডিয়ার কনস্টিটিউশনাল সিস্টেমকে এখানে চেঞ্জ করার জন্য 1927-এ
যেই কমিটি ফরমেশন হয়েছিল, যার জন্যও ইন্ডিয়ার পুরো সমস্ত আলাদা আলাদা এলাকা জুড়ে কনস্টিটিউশনাল অ্যাজিটেশন আমরা দেখতে পারি, কারণ সেখানে 7 জন মেম্বার ছিল, যারা কিনা 7 জনই ছিল ব্রিটিশ এবং বহিরাগত একজন গোষ্ঠী আমাদের কনস্টিটিউশন ফ্রেমিং করবে সেটা আমরা মেনে নিতে পারিনি। তো এই রিফর্মের এখানে তারা এসেছিলেন সাইমন কমিশন, 7 জন মানুষ। সো 1919-এ মন্টেগিউ চেমসফোর্ড যে রিফর্ম 1919-এর হ্যাড প্রোভাইড করে রয়্যাল কমিশন, তারা এখানে অ্যাপয়েন্ট হবে আফটার 10 ইয়ার এবং আগামী 10 বছর বাদে এই কমিশন চেক করবে যে 1919-এর অ্যাক্ট কিভাবে রান করলো, কতটা সাকসেসফুল হলো। নভেম্বর 1927, 2 ইয়ার বিফোর, তার মানে দেখো 1919 থেকে আমি যদি দেখি তাহলে 1927 এখানে 29 হচ্ছে, 10 বছর, 10 ইয়ার্স। এবার এই 10 ইয়ার্সের আগেই 2 ইয়ার্স বিফোর এখানে কি হয়েছে, 2 বছর আগে, 2 বছর আগে ব্রিটিশ গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে অ্যাপয়েন্টমেন্ট করা হবে একটা কমিশন, যার নাম হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিউটারি কমিশন। 2 বছর আগেই এই অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হয়েছে। তো 2 বছর আগে এই অ্যাপয়েন্টমেন্টের কথা কেন বলা হয়েছে? 2 বছর আগে অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হয়েছে কারণ লেবার পার্টি ব্রিটিশে, এক্ষেত্রে তারা হচ্ছে গিয়ে একটি নরমপন্থীর একটা পার্টি ছিল, তারা যদি জিতে যায় এরকম একটা সম্ভাবনা ছিল। এবার তারা যদি জিতে যায় ইন্ডিয়ার যে ক্ষমতা অনেকটাই হয়তো হাতছাড়া হয়ে যাবে, তাই এইরকম মনে করে এই কমিশন আগে আগে গঠন করা হলো, ইন্ডিয়ান স্ট্যাটিউটারি কমিশন, যাকে আমরা সাইমন কমিশন নামে জানি। এবং এই কমিশন তাদের রিপোর্ট সাবমিট করেছিল 1930-তে। এবার এই সাইমন কমিশন কিছু রেকমেন্ডেশন দিয়েছিল, সেই রেকমেন্ডেশনসগুলো কি কি? ইট রেকমেন্ডেড দ্যাট ডায়ারকি বি অ্যাবলিশড, রেসপন্সিবল গভর্নমেন্ট বি এক্সটেন্ডেড ইন দ্য প্রভিন্স, ফেডারেশন অফ ব্রিটিশ ইন্ডিয়া প্রিন্সলি স্টেট বি অ্যাবলিশড অ্যান্ড দ্যাট কমিউনাল ইলেকটোরেটস বি কন্টিনিউড। তার মানে এখানে বলা হয়েছিল ডায়ারকি অ্যাবলিশ হয়ে যাবে, রেসপন্সিবল গভর্নমেন্টকে এক্সটেন্ড করার কথা বলা হয়, ব্রিটিশ ইন্ডিয়ার ফেডারেশনের কথা বলা হয়, প্রিন্সলি স্টেটের এস্টাবলিশমেন্টের কথা বলা হয় এবং কমিউনাল ইলেকটোরেটকে কন্টিনিউশনের কথা বলা হয়। 3টে রাউন্ড কনফারেন্স এখানে হয়ে থাকে, ব্রিটিশ গভর্নমেন্টের এই প্রপোজালস আসে এবং এই যে রিপোর্ট সাবমিট হয় 1934-এ, তো 30তেই ফার্স্টে রিপোর্ট আসে এবং এই যে রিপোর্টের উপর রেকমেন্ডেশনকে মাথায় রেখেই কিন্তু আমাদের 1935-এর একটা আসে। তার মানে 1935-এর রেকমেন্ডেশনের দ্বারাই এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই সময়ের কনস্টিটিউশনাল অ্যাজিটেশনকে অনেকটা পরিমাণে সাপোর্ট করা হলো বা অনেকটা পরিমাণে চেক অ্যান্ড ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করা হলো। তাহলে 3টে রাউন্ড টেবিল কনফারেন্স এখানে হচ্ছে এবং এই যে রাউন্ড টেবিল কনফারেন্সের পরবর্তী টাইমে, মানে রাউন্ড টেবিল কনফারেন্স কেন হচ্ছে, 1, 2, 3, এই 3টে রাউন্ড টেবিল কনফারেন্সের পারপাসটা কি? 3টে রাউন্ড টেবিল কনফারেন্সের পারপাসটাই এটা যে আমাদের কনস্টিটিউশন বানানোর একটা সলিউশন দরকার, সেখানে কোনো সলিউশন পাওয়া যাচ্ছে না, সেটাই হচ্ছে এখানকার পারপাস। এবার এই 1, 2, 3 এই যে 3টে রাউন্ড টেবিল কনফারেন্স এখানে গঠন করা হচ্ছে, লন্ডনে প্রত্যেকটা রাউন্ড টেবিল কনফারেন্সে আইএনসি-কে এক্সপেক্ট করা হয়েছিল, বাট আইএনসি গিয়েছিল মাত্র সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে, 1, 2, 3-এ যায়নি আইএনসি, শুধুমাত্র 2-এ গিয়েছিল। আর এখানে একটা কোশ্চেন আছে কি তেজ বাহাদুর সপ্রু এবং বাল গঙ্গাধর তিলক, সরি বাল গঙ্গাধর তিলক না, আমাদের হচ্ছে গিয়ে বি.আর. আম্বেদকর, তেজ বাহাদুর সপ্রু এবং বি.আর. আম্বেদকর 3টে সেশনেই পার্টিসিপেট করেন। প্রথম সেশন হোক কিংবা তৃতীয় সেশন হোক, তৃতীয় সেশন বলতে রাউন্ড টেবিল কনফারেন্সের কথা বলছি, এখানে কিন্তু আইএনসি পার্টিসিপেট করেনি। সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে গান্ধীজি পার্টিসিপেট করেন, আর সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে গান্ধীজির সাথে যিনি পার্টিসিপেশন করেন তিনি হয়ে গেলেন সরোজিনী নাইডু। তো এই ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু আমাদের জন্য আসে এবং এখানে দেখো সাবমিটেড রিপোর্ট 1934 said that federation would be set up if at least 50% of the princely state were ready to join it। তো বলা হয় কি এই যে ফেডারেশন অফ ব্রিটিশ ইন্ডিয়া বলছে না সেট আপ হবে, তো বলা হচ্ছে ফেডারেশন সেট আপ করা হবে যদি 50% প্রিন্সলি স্টেট রেডি থাকে জয়েন করার জন্য।
এই বিলটা প্রিপেয়ার করা হয় অন দ্য বেসিস অফ দি রিপোর্ট এবং পার্লামেন্টে পাস করে পরবর্তী টাইমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 এক্ষেত্রে হয়ে যায়। নেক্সট প্রশ্ন, which of the following is not correctly match? তো ডালহাউসি ডক্ট্রিন অফ ল্যাপসে ডিডি একদমই ঠিক কথা। ওয়েলেসলির ওয়েলসাব সাবসিডিয়ারি অ্যালায়েন্স একদমই ঠিক কথা। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এখানে 1909 মিন্টো, বাট ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটা হচ্ছে কারজানের একদমই নয়, কারণ কারজানের টাইমলাইন 1899 থেকে 1904 কারজানের টাইমলাইন, তাহলে এক্ষেত্রে এটা নয়। ঠিক আছে, তাহলে মানে আমার উত্তরটাই হয়ে গেল নট কারেক্টেড বলেছে, এইটাই কারেক্টেড নয়, তাহলে এটাই উত্তর। সো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, যাকে গ্যাগিং অ্যাক্টও বলা হয়েছে, ভার্নাকুলার প্রেস অ্যাক্টের দ্বারা কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছে ভার্নাকুলার প্রেসকে, এবং সেই সময়ে সেডিশিয়াস মানে ব্রিটিশদের মতে যেটা সেডিশিয়াস রাইটিং সেটাকে স্টপ করার কথা বলা হয়েছে, এবং প্রি সেন্সরশিপ ক্লজ এখানে আনা হয়েছে, প্রেস কমিশনার এখানে অ্যাপয়েন্ট করা হয়েছে, এবং এখানে একটা অথেন্টিকেশন বলা হয়েছে কি কোনো একটা রাইটিংকে লিখতে গেলে তার অথেন্টিকেশন থাকতে হবে, সেই অথেন্টিকেশন রাইটিং এখানে লেখার কথা বলা হয়েছে। তো এই যে অপোজিশন এখানে হয়েছিল এবং এই অ্যাক্টের রিপনের এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এই সময় যে রিপন এখানে লিটন আর কি পাবলিশ করেছিলেন, তো লিটনের এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এখানে খুব তাড়াতাড়ি সকলে মিলে অপোজিশন করে এবং ফাইনালি রিপন তাকে রিপিল করে। 1883-তে সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রথম ইন্ডিয়ান জার্নালিস্ট, যার এখানে আমরা দেখতে পারি যাকে এখানে আর কি জেলে ধরে নিয়ে যাওয়া হয়। নেক্সট কোশ্চেন, হু ইজ দি অথর অফ সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম? সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান ন্যাশনালিজমের অথর হলেন A.R. দেসাই। A.R. দেসাই। নেক্সট, গান্ধীজি কনসিডার্ড খাদি অ্যাজ আ সিম্বল অফ, তো খাদিকে গান্ধীজি কিসের সিম্বল ভাবতেন? দেখো এখানে অপশনস গুলোকে যদি একটু স্টাডি করো তাহলে এক্ষেত্রে উত্তরটা হয়ে যাচ্ছে ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সের সিম্বল ভাবতেন, ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। সো গান্ধীজি যখনই খাদি নিয়ে কমিউনিকেশনটা করেছিলেন, প্রথম কথা সেখানে গান্ধীজি কিন্তু ইকোনমিক বেসকে স্ট্রং করার প্ল্যানিং করেছিলেন। 1922-এ চৌরি চৌরার ঘটনা ঘটে যাওয়ার পরে যখন নন কোঅপারেশন মুভমেন্ট তুলে নেওয়া হচ্ছে, তখন স্বরাজ পার্টির ফরমেশন হলো এবং এখানে দুইটা ভাগ হয়ে গেল, নো চেঞ্জার এবং প্রো চেঞ্জার। কনস্ট্রাকটিভ ওয়ার্ক বাই নো চেঞ্জার, নো চেঞ্জার ডিভোটেড themselves to constructive work that connected them to the different sections of the masses. Ashrams sprang up where young men, women worked among tribal lower caste, especially in Kheda, Bardoli area of Gujarat. Popularized the use of chorka and khadi. Popularization of khadi was an uphill task since it was costlier than the imported cloth. তো খাদির কিন্তু এখানে কমার্শিয়ালাইজেশনটা অতটা সাকসেসফুল হয়নি, কারণ খাদির এখানে পয়সা অনেক বেশি ছিল। সল্ট এখানে এই জায়গা থেকে অ্যাফোর্ড এটা ভেরি স্মল বাট সাইকোলজিক্যালি ইম্পর্টেন্ট, লাইক খাদি ফর দি পোর থ্রু সেলফ হেল্প গ্রুপের ক্ষেত্রে এখানে খুব কোশ্চেন মার্ক হয়। মানে এটা একটা ব্যাপার হয়ে যায় যে সল্ট যে ট্যাক্স, সল্ট এই যে ট্যাক্স, এই ট্যাক্সের উপর বেস করে এখানে দেখা যায় যে সবসময় এটা একটা বিশাল পরিমাণে সমস্যার কারণ হয়ে যায়। কারণ কি? কারণ এই যে সল্ট ট্যাক্সটা না, সেই সল্ট ট্যাক্স 1930-এ প্রথমবার এসেছিল তা কিন্তু না, সল্ট ট্যাক্স অনেক আগের ঘটনা ছিল এবং এই আগের ঘটনার পরবর্তী টাইমে হঠাৎ করে এই টাইমটাতে একটা হাতিয়ার দরকার হয়, ঠিক আছে, এবং এই হাতিয়ারের জন্য সল্ট যেহেতু সবাই ব্যবহার করে তাই সল্টকে বেছে নেওয়া হয়। কিন্তু কথা হয় যে খাদিকেও চাইলে আমরা বেছে নিতে পারি, বাট খাদিকে কিন্তু বেছে নেওয়া হয় না। সো এখানে খাদির পপুলারাইজেশনের পিছনে গান্ধীজি অবশ্যই অনেকটা রোল প্লে করেন। নেক্সট কোশ্চেন, মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস ওয়্যার দি ফাউন্ডার মেম্বার অফ। সো মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস এনারা ফাউন্ডার মেম্বার কোথাকার? তো কংগ্রেস খিলাফত স্বরাজ পার্টি তারা হচ্ছেন মেম্বার। এবার এই যে 1922-এ গান্ধীজি অ্যারেস্ট হলেন, তখন
এখানে ন্যাশনালিস্টদের মধ্যে একটা ডিসইন্টিগ্রেশন, ডিসঅর্গানাইজেশন, ডিমোরালাইজেশন স্টার্ট হলো এবং এখানে একটা ট্রানজিশন হয়ে গেল, প্যাসিভ ফেজ হয়ে গেল মুভমেন্টের। তখন চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, আজমল খান তারা বললেন যে এইভাবে চলতে পারে না। লেজিসলেটিভ কাউন্সিলের যে বয়কট তারা করেছিলেন, তারা বললেন না, এটা বন্ধ করা দরকার। আমরা লেজিসলেটিভ কাউন্সিলের পার্টিসিপেন্ট হয়ে আমরা এখানে এন্ট্রি নেব এবং অ্যাসেম্বলির মধ্যে উইকনেস গড়ে তোলার চেষ্টা করব এবং পলিটিক্যাল একটা স্ট্রাগলে পপুলার এনথুসিয়াজমের দ্বারা আমাদের স্ট্রাগল বেস মুভমেন্টকে এগিয়ে নিয়ে যাব এবং সেখানে লেজিসলেটিভ কাউন্সিলের ডেডলক তৈরি করার চেষ্টা করব। CR দাস, মতিলাল নেহেরু তারা প্রেসিডেন্টশিপ এবং সেক্রেটারিশিপ কংগ্রেসের থেকে এখানে নিজেদেরকে রিজাইন দিলেন এবং তারা কংগ্রেস খেলাফত স্বরাজ পার্টি বা সিম্পলি স্বরাজিস্ট পার্টি, CR দাস প্রেসিডেন্ট এবং মতিলাল নেহেরু ওয়ান অফ দ্য সেক্রেটারিয়েটস হয়ে এই পার্টি সূচনা করলেন। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দি পার্টিশন কাউন্সিল? পার্টিশন কাউন্সিলের চেয়ারম্যানকে, চেয়ারম্যানের নাম জানতে চাওয়া হয়েছে, তো খুবই স্বাভাবিকভাবে উত্তরটা আমাদের লর্ড মাউন্টব্যাটেন হবে, মানে কোনো কথা হবে না একটা কোশ্চেন এটা। সো সিভিল গভর্নমেন্টের বা পার্টিশন এখানে যখন চেঞ্জ করার কথা হচ্ছে, ইন্ডিয়া পাকিস্তান সেট আপ করার কথা হচ্ছে, তখন বিভিন্ন আলাদা আলাদা কমিটি গঠন করা হয়েছিল এবং পার্টিশন কমিটি দেখো এখানে স্টিয়ারিং কমিটি ছিল, HM প্যাটেল, মোহাম্মদ আলী অপারেশনাল লেভেলে ছিল। আবার কখনো ডিটেলে পড়ালে এই জায়গাগুলো নিয়ে কথা বলবো, বাট এখানে দেখো এই যে পার্টিশন কাউন্সিল, পার্টিশন কমিটি যেটা ফর্ম করা হয় তার হেড ছিলেন লর্ড মাউন্টব্যাটেন এবং তার মেম্বার ছিল বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, লিয়াকত আলী খান অ্যান্ড আব্দুর রাব নিসার। এবং পরবর্তী টাইমে এই পার্টিশন কমিটিকে রিপ্লেস করে দেওয়া হয় পার্টিশন কাউন্সিলের দ্বারা। কংগ্রেস ওয়াজ রিপ্রেজেন্টেড বাই সর্দার প্যাটেল, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, C রাজা গোপালাচারী অল্টারনেট মেম্বার, এবং মুসলিম লীগের ক্ষেত্রে মোহাম্মদ আলী জিন্নাহ, লিয়াকত আলী খান, আব্দুর রাম নিস্তার এটার অল্টারনেট মেম্বার ছিলেন। সো কংগ্রেসের রিপ্রেজেন্টেশন প্যাটেল এবং রাজেন্দ্র প্রসাদের ছিল, এটা ইম্পর্টেন্ট। অগস্টের 15, 1947 এই পার্টিশন এখানে আমরা দেখতে পারি এবং এই কম্পোজিশনে ডমিনিয়নশিপ এখানে আসে এবং প্যাটেল, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইন্ডিয়ান ডমিনিয়নের রিপ্রেজেন্টেশনে কিন্তু বিশালভাবে লড়াই করেন। নেক্সট কোশ্চেন, হু ইজ জেনারেলি অ্যাকনোলেজড অ্যাজ দি পায়োনিয়ার অফ দি লোকাল সেলফ গভর্নমেন্ট ইন মডার্ন ইন্ডিয়া? তো লোকাল সেলফ গভর্নমেন্ট ইন মডার্ন ইন্ডিয়ার রিপ্রেজেন্টেশন যার, তিনি হলেন কে? রিপন। তো লর্ড রিপন 1880 থেকে 84 রিপিল অফ দি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ওনার টাইমে হয়। ফ্যাক্টরি অ্যাক্ট আসে, ফাইন্যান্সিয়াল ডিসেন্ট্রালাইজেশন স্টার্ট হয়, লোকাল সেলফ গভর্নমেন্টের রেজলিউশন আসে, এডুকেশন কমিশন গঠন করা হয় স্যার উইলিয়াম হান্টারের দ্বারা। ওনার টাইমে ইলবার্ট বিল কন্ট্রোভার্সি হয় এবং এখানে মাইসরেরও এখানে রেন্ডিশন আমরা দেখতে পাই। নেক্সট প্রশ্ন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল ইভেন্ট হুইচ ইনফ্লুয়েন্স দি কোর্স অফ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ডিউরিং দি আর্লি 20th সেঞ্চুরি? তো 20th সেঞ্চুরির আর্লিতে এটা কি ঘটনা? আর্লি বলেছে, হ্যাঁ, তো অনেকেই হয়তো এই উত্তরটি চোখ বন্ধ করে World War I করে ফেলবে, বাট উত্তরটা সেটা নয়, এটা হবে দ্য রুসো জাপানিজ ওয়ার 1905। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন, with the capture of which of the following rebel April 1858 could be said as the end of 1857 revolt? 1857 রিভল্টের এন্ড কার গ্রেপ্তারের সাথে সাথেই তৈরি হয়ে গেছিল? তো আনসার ইজ তাতিয়া টোপে। এবং এখানে দিল্লিতে বাহাদুর শাহ টু, জেনারেল ওয়াক্ত খান, লখনৌতে বেগম হজরত মহল, বিরজিস কাদের, আহমদুল্লাহ, কানপুরে নানা সাহেব, রাও সাহেব, তাতিয়া টোপ, ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই, বিহারে কুনওয়ার সিং, অমর সিং এনারা কিন্তু লড়াই করেছিলেন। নেক্সট প্রশ্ন, দ্য ফার্স্ট ভিক্টরি অফ ইন্ডিয়া দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া ওয়াজ? সো এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি এই যে ভিক্টরি এবং ভাইসরয়, এই যে মিসম্যাচটা, এটা হয়তো খুবই অবভিয়াস একটা ব্যাপার হয়ে গেল, বাট আমরা অনেক সময় কোশ্চেন ভালো করে না দেখার ফলস্বরূপ কোশ্চেন ভুল করে ফেলতে পারি।
তো এই যে টাইপের যে মিসম্যাচগুলো হয়ে থাকে, ধরে ধরে প্রত্যেকটা প্যাটার্নকে বুঝতে হয়, না হলে কিন্তু পরীক্ষাতে গিয়ে উত্তর তোমাদের ভুল নির্ধারিতভাবে হবে। সো এই জায়গাগুলোকে একটু ফোকাস রাখবে। তো ভাইসরয় অফ ইন্ডিয়া, এখানে যিনি প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া আমরা যদি বলি কে ছিলেন, সো এখানে ক্যানিং ছিলেন। এবার ভাইসরয়শিপ এখানে আসে কবে, তো সেক্ষেত্রে আমরা যদি দেখি 1858-এ, কারণ লর্ড ক্যানিং এর এস্টাবলিশমেন্ট, মানে লর্ড ক্যানিং কিন্তু গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন। তারপরে যখন 1858-এর অ্যাক্ট আসে, গুড গভর্নমেন্ট অ্যাক্ট, তখন কিন্তু উনি আর কি প্রথম ভাইসরয় হয়ে গেলেন। এই সময় 3টে ইউনিভার্সিটি সেট আপ হয়, ক্যালকাটা, মাদ্রাস, বোম্বেতে, ঠিক আছে। আর 1858 to 1862 এর এই যে ডিউরেশন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ক্রাউনের কাছে কন্ট্রোলটা চলে যায়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, হোয়াইট মিউটিনি বাই ইউরোপিয়ান ট্রুপস, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। নেক্সট কোশ্চেন, দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হু ইনিশিয়েটেড দ্য ইন্ট্রোডাকশন অফ ইংলিশ লার্নিংটা স্টার্ট করেন কে? তো কোনো পয়েন্ট এখানে আর কি কোশ্চেন মার্কের জায়গায় নেই। ম্যাকিউলে মিনিট আমরা জানি 1835, লর্ড ম্যাকিউলে মিনিটের দ্বারা এখানে দুটো গোষ্ঠী তৈরি হয়, একটা হচ্ছে অ্যাংলিসিস গোষ্ঠী, আরেকটি গোষ্ঠী হচ্ছে গিয়ে যারা কিনা এখানে অ্যাংলিসিস গোষ্ঠী তারা হচ্ছে ইংলিশকে প্রাধান্য দেয়, আর ওরিয়েন্টালিস্ট যারা অ্যানশিয়েন্ট কালচার অফ ইন্ডিয়াকে প্রাধান্য দেয়। বাট আস্তে আস্তে দেখা যায় যে ইন্ডিয়ার কালচারের গ্লোরিফিকেশনে এটা প্রমাণ হয়ে যায় যে ইন্ডিয়ার যে সে ব্যক্তি নয়, বা ইন্ডিয়ারও একটা রিচ পাস্ট কালচার আছে, তাই অতটা প্রাধান্য দেওয়া হবে না। তো তার ফলস্বরূপ আস্তে আস্তে অ্যাংলিশিস্ট মেন্টালিটি গ্রো করে এবং গভর্নমেন্ট আস্তে আস্তে ইংলিশ লার্নিংকে বা ওয়েস্টার্ন লার্নিংকে ইন্ডিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তো লর্ড ম্যাকিউলে এই ভিউ পয়েন্টে কাজ করেন, ইন্ডিয়ার লার্নিংকে এখানে ইউরোপিয়ান লার্নিং এখানে কম্পেয়ার করা হয় এবং বলা হয় ইন্ডিয়ার লার্নিং ভীষণ রকমভাবে ইনফেরিয়ার। সো এখানে একটা আমরা ফোকাস পয়েন্ট দেখতে পারি। নেক্সট হচ্ছে দ্য রিভলিউশনারি অর্গানাইজেশন অভিনব ভারত সোসাইটি ওয়াজ ফাউন্ডেড ইন 1904 বাই, তো অভিনব ভারত সোসাইটি এখানে যিনি ফাউন্ড করেছেন তার নাম বিনায়ক দামোদর সাভারকার। তো বিনায়ক দামোদর সাভারকার যিনি বীর বা ব্রেভ নামে পরিচিত, এবং এখানে ওনাকে আমরা ভীষণ রকমভাবে আমরা বলতে পারি কি ব্রিটিশের কলোনিয়ালিজমের বিপক্ষে গিয়ে তিনি কাজ করেছেন, এবং তার হিস্ট্রি অফ ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স যেখানে তিনি 1857 আপরাইজিংকে নিয়ে কথা বলেছেন। সাভারকার শিবাজি জয়ন্তী, গণেশ উৎসব এখানে যে স্টার্ট করা হয়েছিল তিলকের দ্বারা, সেগুলো কিন্তু হেল্প করছিলেন সাভারকার সেই টাইমে, এবং আলটিমেটলি এডুকেশনকে হাতিয়ার করে তিনি কিন্তু অনেকটাই স্বাধীনতার সংগ্রামের সাথে কানেক্টেড ছিলেন। নেক্সট কোশ্চেন, মহাত্মা গান্ধীর রিমার্ক অপোজড এ চেক অন আ ক্রাম্বলিং ব্যাংক, তো কার সাথে কানেক্টেড? ক্রিপস মিশনের সাথে কানেক্টেড। বিকজ 1942-তে স্ট্যাফার্ড ক্রিপস যখন আসেন, কনস্টিটিউশনাল প্রপোজাল নিয়ে এখানে ডিমান্ড আসে ইন্ডিয়ান সাপোর্ট ওয়ার্ল্ড ওয়ার 2-তে করবে কি করবে না, তখন তারা ততদিন বাদে আমাদের এসে ডমিনিয়ন স্ট্যাটাস এখানে দিয়ে যাওয়ার কথা বলেন। বাট আমরা ততক্ষণে পূর্ণ স্বরাজের দাবি নিয়ে এগিয়ে যাচ্ছি। এই প্রত্যেকটা স্টোরি আমরা আপকামিং কোর্সে আমরা পড়বো, তোমরা অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। এবার এই ক্রিপস মিশনের হেড করা হচ্ছে স্ট্যাফার্ড ক্রিপসের দ্বারা। প্রিভি কাউন্সিল এখানে লর্ড প্রিভি সিল অ্যাকম্পেইন্ড করা হয়, এবং ডিফারেন্ট মেম্বার্সদেরকে এখানে লিডার অফ দি হাউস কমনে এখানে অ্যাড অনের মাধ্যমে আস্তে আস্তে দেখা যায় যে আমাদের স্বাধীনতার যে ডিমান্ডটা তারা আস্তে আস্তে ভুল হলেও বুঝতে পারে। হু ওয়াজ অ্যাডভোকেটেড অফ দি ফেমাস আইএনএ ট্রায়াল, সো আসফ আলী এখানে অ্যাডভোকেশন করেছিলেন। একটু দেখে নেবে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির এই ডিটেলটা তোমরা দেখে নিতে পারো। নেক্সট, দ্য রাউন্ড টেবিল কনফারেন্স অ্যাট লন্ডন, কিসের জন্য? কিছুক্ষণ আগে আমরা কথা বললাম রাউন্ড টেবিল কনফারেন্সের কিসের পার্ট? রাউন্ড টেবিল কনফারেন্সের পার্টই হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে চেক অ্যান্ড ব্যালেন্স রাখা, এটা নিয়ে আমরা কথা বললাম। এবং এখানে এই প্রত্যেকটা রাউন্ড টেবিল কনফারেন্সের যে ডিউরেশন তোমাদের জন্য পরীক্ষাতে ইম্পর্টেন্ট,
তোমরা এই রাউন্ড টেবিল কনফারেন্সের ডিউরেশনসগুলোকে মাথায় রাখবে, কারণ ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স নভেম্বর মাসের 12 তারিখ থেকে 19 জানুয়ারি 1931 পর্যন্ত চলেছিল। এখানে নেক্সট সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স এখানে 7 সেপ্টেম্বর 1931 থেকে 1 ডিসেম্বর 1931 পর্যন্ত চলেছিল। থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স 17 নভেম্বর 1932 থেকে 24 ডিসেম্বর 1932 পর্যন্ত চলেছিল। When was Mahatma Gandhi arrested during the Quit India movement? তো সবাই যেদিন অ্যারেস্ট হয় মহাত্মা গান্ধীও সেই দিন অ্যারেস্ট হন, 9th অগস্ট 1942। নেক্সট প্রশ্ন এখানে আমরা যদি দেখি, স্বদেশী মুভমেন্ট স্টার্টেড ইন ইন্ডিয়া ডিউরিং স্বদেশী, তো স্বদেশী মুভমেন্ট 1905 স্টার্ট হয় অ্যান্টি বেঙ্গল পার্টিশন অ্যাজিটেশনের টাইমে। সো এগুলো আমরা আলোচনা করেছি, আগের কোশ্চেন্সগুলো দেখো, ডিফারেন্ট ক্লাসের গুলো তোমরা দেখো, এগুলো আর রিপিট করছি না তাই। নেক্সট হচ্ছে উইথ রেফারেন্স টু দি ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল হুইচ ওয়ান অফ দি ফলোইং ইজ দি কারেক্ট ক্রনোলজিক্যাল অর্ডার। কারেক্ট ক্রনোলজিক্যাল অর্ডার, তো পার্টিশন অফ বেঙ্গল সবার আগে অবশ্যই, তারপর এখানে আমরা দেখতে পারবো সুরত স্প্লিট অবশ্যই, তারপর আমরা দেখতে পারবো লখনউ প্যাক্ট 5, 7, 16 পরপর ঘটনাগুলো রয়েছে। অবশ্যই তোমাদের যারা স্টাডি করেছো তারা ভুল হচ্ছে না, তাদের একদমই ভুল হচ্ছে না। Which day was declared as the direct action day by the Muslim League? 16 অগস্ট 1946 কে এখানে ডাইরেক্ট অ্যাকশন ডে হিসেবে এখানে ডিক্লারেশন দেওয়া হয়েছিল। ডাইরেক্ট অ্যাকশন ডে এমন একটা ডে, কালো দিন, যেখানে 4000 মানুষ তাদের গ্রেট ক্যালকাটা কিলিং নামে পরিচিত প্রাণ হারিয়েছিলেন, এবং এখানে নোয়াখালী, তারপর ইস্টার্ন বেঙ্গলে তিপেরা ইত্যাদি জায়গায় বহু মানুষের প্রাণ এখানে চলে যায়। আমাদের যে লাস্ট কোশ্চেন, সর্দার বল্লভভাই প্যাটেল লিডার ছিলেন বারদলি সত্যাগ্রহের। সো বারদলি সত্যাগ্রহ সুরত ডিস্ট্রিক্টের, এখানে গান্ধীজি অনেকটা হেল্প করেছিলেন, এবং এই মুভমেন্টে বিশেষ করে বারদওয়ালি এই যে কমিটি রেভিনিউ হাইক আনজাস্টিফাইড ম্যানারে বাড়ানোর জন্য এই মুভমেন্ট স্টার্ট করা হয় 1926-এ, এবং বারদলির যারা উইমেন তারা ওনাকে সর্দার টাইটেলটি দেন। সো আজকের সেশনটা এখানেই এন্ড হলো। তোমাদের সাথে প্রচুর কোর্সেস আসছে এবং অলরেডি এই কোর্সেসগুলো চলছে, সাকসেসফুলি আমরা ডিফারেন্ট কোর্সেস কমপ্লিট করে ফেলছি। তাই যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করে তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে, টেক কেয়ার।